খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল, ক্রিকেট ছাড়াও খেলা রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছে আমি নোমান আব্দুল্লাহ। দর্শক, দেখছিলাম ক্রীড়াঙ্গনের আজকের দিনের গুরুত্বপূর্ণ খবরাখবর। আজকে আমরা আলোচনা করব ক্লাব ক্রিকেট নিয়ে। আমাদের সঙ্গে আছেন ক্রিকেট সংগঠক সাব্বির আহমেদ রুবেল। রুবেল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদেরকে এখন টিভিকে। রুবেল ভাই, আপনি একজন ক্লাব কর্মকর্তা। ক্লাব ক্রিকেটে আমরা একটা স্থবিরতা দেখেছিলাম মাঝখানে বেশ কিছুদিন ধরে, বিশেষ করে সদ্য বিদায়ী যে কমিটিটা ছিল সেই কমিটির আন্ডারে অনেকগুলো ক্লাব খেলেনি। আপনিও সেই বিদ্রোহী সংগঠক যারা ছিলেন বা প্রতিবাদী সংগঠক যারা ছিলেন তাদের একজন ছিলেন। এখন যে নতুন অ্যাডহক কমিটিটা এসেছে, সেই কমিটির সঙ্গে অ্যাডহক কমিটির দায়িত্ব নেওয়ার পরদিনই তারা ক্লাব সংগঠকদের সঙ্গে বসেছেন। একটা ক্লাবগুলোকে আবার নতুন করে জাগরণের চেষ্টা তারা করছেন। ঢাকা প্রিমিয়ার লিগ, যেটা নিয়ে বেশ অনিশ্চয়তা ছিল, সেটি আবারও মাঠে গড়ানোর একটা সিদ্ধান্ত হয়েছে। সব মিলিয়ে দেশের ক্লাব ক্রিকেটের বর্তমান অবস্থানটা কি, আপনার পর্যবেক্ষণ কি? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে আসলে গত যে কমিটিটা ছিল সেটাকে আসলে আমরা অবৈধ বলে আখ্যা দিয়েছিলাম বিধায় তাদের আন্ডারে আমরা প্রায় 43টা ক্লাব কিন্তু অংশগ্রহণ করি নাই। জি, যখন করে নেই স্বাভাবিক কারণে সেই লিগগুলো একটু ব্যাহত হয়েছে। বাট আমাদের আসলে কি মাঠের ক্রিকেট, আমরা বলেছিলাম যে প্রথমে যে আমরা মাঠের ক্রিকেটে ফিরবো যদি অ্যাডহক কমিটির মাধ্যমেও যদি একটা বোর্ড আসে যাদের মাধ্যমে আমরা মাঠের ক্রিকেটটাকে বা বাংলাদেশের ক্রিকেটটাকে নিশ্চিত মনে করব যে না সেফ আছে, আমরা অবশ্যই আবার মাঠে ফিরে যাব। জি। তো সেই দৃষ্টিকোণ থেকে আপনারা জানেন যে 7ই এপ্রিল একটা নতুন অ্যাডহক কমিটি গঠন হয়েছে এবং তার পরবর্তী দিন থেকে 8 তারিখ থেকেই কিন্তু রাতেই কিন্তু একটা ডিক্লারেশন এসেছে যে বর্তমান যে বোর্ড প্রেসিডেন্ট আছেন উনি 9 তারিখে প্রিমিয়ার ডিভিশনের টিমগুলোর সাথে উনি বসবেন। জি। তো আসলে একটা প্রেসিডেন্ট আসার পরে যখন উনি নিজেই কিন্তু দাওয়াত দিয়ে নিয়ে এসছেন ক্লাবগুলোকে, যে নিজে থেকে যে হ্যাঁ উনি ক্লাবগুলোর সাথে কথা বলবেন। বাট পূর্বে আসলে যেই দুইজনই প্রেসিডেন্ট এসছেন ওনারা সাবেক ক্যাপ্টেনও ছিলেন। জি। ওনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত কখনোই আমরা দেখি নাই যে আমাদের যে 76টা ক্লাব আছে 76টা ক্লাবের সাথে আলাদাভাবে বসতে। ওই সিস্টেমের মাধ্যম থেকেই তারা যেতেন। বাট অ্যাজ এ প্রেসিডেন্ট হিসাবে যে ক্লাবগুলোর সাথে বসবেন, কথা বলবেন, একটা সম্পর্ক তৈরি করবেন সংগঠকদের সাথে, সেই মানে তাদের দূরত্বটা তাদের মধ্যে ছিল। কিন্তু নতুন প্রেসিডেন্টের কাছে আমরা সেই জিনিসটাকে কিন্তু ওইভাবে দেখি নাই। প্রথম দিনে উনি প্রিমিয়ারে 12টা টিমের সাথে বসলেন। জি। তারপরে একদিন গ্যাপ দিয়ে উনি ফার্স্ট ডিভিশন এবং সেকেন্ড ডিভিশনের যেই 44টা টিম আছে এর মধ্যে 20টা টিম কিন্তু মাঠেই যায়নি খেলতে। সেগুলো তাদের ওই টোটাল 44টা টিমের সাথে বসে তিনি তাদের সাথে আলাদাভাবে মিটিং করলেন। তারপরে ওইটার থেকে একদিন গ্যাপ দিয়ে উনি 13 তারিখে কিন্তু আবারও থার্ড ডিভিশনের যে 20টা টিম আছে এদের সাথে বসলেন। অ্যাকচুয়ালি আপনি এই শর্ট পিরিয়ডে আপনি যদি দেখেন 9 তারিখ থেকে 13 তারিখ জাস্ট 4টা দিন, 9, 11, 13, এই 4 দিনের মধ্যেই কিন্তু বর্তমান বোর্ড প্রেসিডেন্ট 76টা টিমের সাথে কিন্তু উনি মিট করে ফেলেছেন। উনি এবং মাঠের ক্রিকেটটা কীভাবে ফেরানো যায়, কীভাবে প্লেয়ারদেরকে মাঠে রাখা যায়, তাই হয়তো উনি একটা ছক কষছেন। আগে এই ধরনের দেখিনি। আমরা দেখলাম যে সবসময় আগের প্রেসিডেন্টরা দেখতাম যে সংগঠকদের একটু দূরে রাখার চেষ্টা করতো। কেন করতো সেটা আমার বোধগম্য না। তো সেই পরিপ্রেক্ষিতে হয়তো বা যে প্রেসিডেন্ট যেটা চেয়েছেন আমরাও আসলে সেইটাই চাই। আমরা মাঠের সংগঠক মাঠেই থাকতে চাই, মাঠের বাইরে আমাদের থাকার কোনো ইচ্ছে নাই। হ্যাঁ, আমরা আবার নতুন করে ক্লাব ক্রিকেট ফিরেছে। প্রিমিয়ার লিগের দলবদলের একটা ডেট দিয়েছে 18-19 তারিখ। এইটা আসলে আশা করি সম্পূর্ণ হবে প্রপার টাইমে। লিগের ডেটও মোটামুটি 4 তারিখে বলা আছে প্রিমিয়ার, ওইটাও আসলে আমরা আশা করি মাঠে অন টাইম করাবে। পাশাপাশি হয়তো আজ ও কাল যে কোনো একদিন আমরা কিন্তু থার্ড ডিভিশনেরও দলবদলের একটা ডেট পেয়ে যাব। প্রেসিডেন্ট সেই আশ্বাসটা থার্ড ডিভিশনের মিটিংয়ে দিয়ে দিয়েছেন যে আজকে উনি একটা হয়তো বা ডেট দিবেন, কবে লিগ স্টার্ট হতে পারে, কবে আপনার দলবদল হতে পারে। এই যে ওনার যে এই মিটিংগুলো যে ক্লাবগুলোর সাথে করা এবং করাতে দেখেন কি যে সবগুলো টিম কিন্তু মিটিং থেকে বের হয়ে এসে কিন্তু সম্মতি জ্ঞাপন করতেছে যে হ্যাঁ আমরা মাঠে ফিরতেছি।
Right. বাট পূর্বে কিন্তু এরকম কোনো কিছুই ছিল না। যদি ওর ধরনের তারা যদি প্রেসিডেন্ট বলেন বা ভাইস প্রেসিডেন্ট বলেন, ওনারা যদি ওনাদের যদি সদিচ্ছা থাকতো, কোনো না কোনোভাবে ক্লাবগুলোকে হয়তো বা রাজি করানোর চেষ্টা করতেন। মিডিয়ার কাছে এসে বলে দিলাম আমি যে ক্লাবগুলোকে তো আমরা আসতে বলতেছি, ওরা তো আসতেছে না। বাট ইন্টারনালি তারা যোগাযোগ করেনি আপনাদের সঙ্গে। ওটা প্রপার ওয়ে না। এখন আমি একটা জিনিস সম্পর্কের একটা দূরত্ব সৃষ্টি করার পরে সেটাকে কাছে টানতে গেলে অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট হিসাবে কিন্তু তাদেরই দায়িত্ব, হট সিটে যিনি বসবেন তার দায়িত্ব পড়ে যে কীভাবে উনি দলগুলোকে তার দিকে উনি নিয়ে এসে তাদেরকে রাজি করানোর চেষ্টা করবেন। রাগ মানুষের থাকতেই পারে, জি, বাট ওনারা সেই চেষ্টাগুলো কিন্তু আমাদের সাথে সেইভাবে করেননি। ক্রিকেট বোর্ডের সঙ্গে সংগঠকদের যে দূরত্ব বা আগের ক্রিকেট বোর্ডের নির্বাচন বা অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলো নিয়ে আপনার কাছে আমরা ফিরবো। তার আগে একটু ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে আলোচনা করতে চাই, যেহেতু কদিন পরেই সেটি গড়াতে যাচ্ছে, দলবদলের তারিখ ঘোষণা হয়ে গিয়েছে। আপনি সবশেষ যে সিজনটা হয়েছিল সেটির কোঅর্ডিনেটরও ছিলেন, সো আপনার এক্সপিরিয়েন্স থেকেই জানতে চাইবো যে ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের সময় তারা ঘোষণা করে ফেলেছেন, 12টা দলের কথাও তারা ঘোষণা করে ফেলেছেন, কিন্তু এর মধ্যে দু একটা ক্লাবকে আমরা একটু মিক্সড রিয়াকশন দেখাতে দেখেছি। দু একটা ক্লাব তারা আসবে কি আসবে না সেটা নিয়ে কিছুটা অনিশ্চয়তার কথা আমাদেরকে জানিয়েছেন, গণমাধ্যমকে জানিয়েছেন। আবার দল তারা কিভাবে করবেন, কোন বাজেটে করবেন, এই যে টাইম ফ্রেমটা, এই টাইমের মধ্যে তারা দল গুছাতে পারবেন কিনা, নানা রকম শঙ্কা তাদের আছে। আপনার কাছে কি মনে হয় যে এই যে সময়ের কথা বলা হচ্ছে, অর্থাৎ কদিন আগে বসা হলো, 10 দিনের মধ্যে দলবদলের ডেট ঘোষণা করা হলো, তারপর একটা টাইম ফ্রেম দেওয়া হলো যে 4 তারিখের মধ্যে টুর্নামেন্ট শুরু হবে, এই সময়টার মধ্যে কি দলগুলো গুছিয়ে নেওয়া সম্ভব আসলে ক্লাবগুলোর পক্ষে? অ্যাকচুয়ালি প্রিমিয়ার লিগ বলেন, ফার্স্ট ডিভিশন বলেন, সেকেন্ড ডিভিশন বলেন, থার্ড ডিভিশন বলেন, ম্যাক্সিমাম টাইম দেখা যায় কি যখন একটা লিগ শেষ হয়ে যাওয়ার পরবর্তী সময়, শেষ না, যখন লিগ মানে চলাকালীন সময় দেখা যায় যে অনেকে টিম গোছানো শুরু করে দেয় যে আগামী বছরের জন্য আমি প্লেয়ার। এটা কি আইডিয়াল প্রসেস? এটা প্রিমিয়ার লিগ বাংলাদেশের হাইয়েস্ট টুর্নামেন্ট, ঘরোয়া টুর্নামেন্ট, এটা কি আইডিয়াল প্রসেস যে মানে টুর্নামেন্ট চলাকালে দলগুলো? এটা হচ্ছে আপনার তারা টার্গেট রাখে। ইভেন এরকম না যে প্লেয়ারদের সাথে কথা বলতেছে, যেমন আমি দেখতেছি যে কোন টিমের কোন প্লেয়ারগুলো ভালো করতেছে, আমি যখন একটা টিম করব আমি কিন্তু প্লেয়ারগুলোকে আমি নোট করব যে এই প্লেয়ারটা ভালো খেলতেছে, আমি আগামী বছরের জন্য আমি তাকে নিতে পারি। তো সেই নোটটা কিন্তু সে রাখতে পারে। তা আফটার লিগ তারা তখন মাঠে নামবে যে আমি এই প্লেয়ারদের সাথে কথা বলি বা আমি আমার পুরনো প্লেয়ারকে রাখবো, তাদেরকে আমি ডাকি। সেইটা কিন্তু তখন থেকেই, লিগের পর থেকেই কিন্তু প্লেয়ারদের সাথে আলাপ আলোচনা, একটা প্রাথমিক আলোচনা চলতেই থাকে। তো এই বছর যেটা ছিল আপনার একটু দোদুল্যমান অবস্থায় ছিল যে লিগ হবে কি হবে না, বাট তার মানে এই না যে কেউ কিন্তু প্লেয়ারদের সাথে কথা বলে না। মোটামুটি অনেক টিমই প্লেয়ারদের সাথে কিন্তু কথা আগে থেকেই বলে রেখেছে। হ্যাঁ, 2-1টা টিম প্রতি বছরই এরকম হয়, তারা শেষ সময় মাঠে নামে। এটা কিন্তু আমাদের মানে ঢাকা লিগের এটা অতীত থেকেই চলে আসতেছে যে শেষ দিকে এসে 2-1টা টিম হয়তো বা থাকে যারা প্লেয়ার কিছু মাঠে থাকলে পরে সেগুলোর সাথে তারা কী করে, এইটাতে একটা বেনিফিট থাকে, হয়তো বা তখন একটু কম প্রাইসে কিছু প্লেয়ার পাওয়া যায়। আচ্ছা, ঠিক আছে, কিছু কম প্লেয়ার। তার এইটাই যে এইটা দেখা যাচ্ছে না যে টিমগুলো খারাপ টিম করতেছে, আলটিমেটলি টিমগুলো কিন্তু ভালোই হচ্ছে। এখন আপনি যেটা বললেন যে 2-1টা টিম সম্বন্ধে যে তারা খেলবে না, দুইটা টিমের ব্যাপার, দুইটা টিমের নাম বারবার এসছে। একটা হচ্ছে লিজেন্ড অফ রূপগঞ্জ, দ্বিতীয়ত হচ্ছে ব্রাদার্স ইউনিয়ন। আসলে ব্রাদার্স ইউনিয়ন আর রূপগঞ্জ একটা যদি না করে, অফিসিয়ালি একটা চিঠি যাওয়ার কথা থাকে ক্রিকেট বোর্ডের কাছে বা সিসিডিএম এর কাছে যে আমরা লিগে পার্টিসিপেট করব না বা করতে পারবো, বাট দুই টিমের কারো কাছ থেকেই তো এরকম কোনো চিঠি সিসিডিএম এর কাছে পৌঁছায়নি। সুতরাং সিসিডিএম বলেন, ক্রিকেট বোর্ড বলেন, তারা ধরে নেবে যে এই টিমটা পার্টিসিপেট অবশ্যই করবে। এখন মাঠের বাইরে অনেক কথা থাকতে পারে, অনেক কথা, বাট ব্রাদার্সের ব্যাপারটা আমি বলি, ব্রাদার্স কখনোই বলে নাই যে আমরা টিম বাইরেও বলে নাই, ভিতরেও বলে নাই। এখন আপনাদের কাছে আসলে কোনো অফিসিয়াল মেসেজ আছে কিনা সেটা আমরা অনেকগুলো, রুবেল ভাই এর মধ্যে আমি একটু ছোট করে ব্রাদার্স নিয়ে বলি। ব্রাদার্স নিয়ে গত কয়েক বছর ধরেই ক্রিকেটারদের পেমেন্ট বাকি রাখার একটা অভিযোগ আছে এবং সেটা নিয়ে মনে হয় তারা খুব ঝামেলার মধ্যেও পড়েছে বেশ কয়েকবার। এইটা অবশ্য আপনি বলেছেন, যেটা আমরাও দেখি যে ব্রাদার্স ইউনিয়নের বেশ কয়েক বছর ধরে একটা পেমেন্ট ব্যাপার নিয়ে এটা আসে। আসলে এইটা প্রতিটা প্লেয়ারেরই একটা উচিত হয় কি যে যখন একটা টিম করবেন প্রপার একটা ডিড ডকুমেন্টসের মাধ্যমে, যখন একটা লিখিত থাকে তখন দেখা যাবে যে আমি ক্লাব অস্বীকার করতে পারবে না, প্লেয়ারও অস্বীকার করতে পারবে না। তো সেইটা একটা স্বচ্ছতা থাকে। যদি আমি এখন খেলে ফেললাম, আমি উইদাউট কোনো ডিটে আমি ব্রাদার্সের পক্ষে খেললাম বা রূপগঞ্জের পক্ষে খেললাম বা মোহনার পক্ষে খেললাম
বা আবাহনীর পক্ষে খেললাম, দেখা যাচ্ছে যে দিন শেষে আমি দাবি করলাম যে আমার কাছে 5 লাখ টাকা আমার কন্ট্রাক্ট ছিল, আমাকে 1 লাখ টাকা দিয়েছে। আসলে এটা তো কোনো প্রপার কথা বোর্ডের হতে পারে পক্ষ না। থেকে কোনো গাইডলাইন দেওয়া হয় না কেন যে তোমাদের সব ক্রিকেটারকে কন্ট্রাক্ট করে হচ্ছে নিতে হবে? না, এটা বোর্ডের লিখিত কিন্তু গাইডলাইন কন্ট্রাক্টের আছে, মাধ্যমে। বোর্ডের গাইডলাইন আছে। কারণ এটা প্রতি বছরই হয় এবং বেশ কয়েকটা ক্লাব, এটা হ্যাঁ। শুধু ব্রাদার্সে বেশি হয় কারণ তারা প্রতি বছর ক্রিকেটারদের পেমেন্টটা বাকি রেখে দেয়। এটা আসলে কি সব টিমের অফিসিয়াল সব সেম হয় না, ঠিক আছে? যে দুই একটা টিমের অফিসিয়াল হয়তো বা যারা টিম গঠন করেন তারা তাদের মতো করে করেন। এই জিনিসটা আপনার এই অপবাদটা আমাকে মেনেই নিতে হবে যে আসলে এই টিমটার সম্বন্ধে, মানে আরও মাঝে মাঝে দুই একটা টিম সম্বন্ধে এরকম এসছে যে শুধু যে ব্রাদার্স ইউনিয়ন তা না, যে পেমেন্ট ইস্যুতে থাকেই, থাকলে পরে বাট এই নামটা একটু জোরে সোরে শোনা যায়। জি, বাট এটা আমরা ক্লাব অফিসিয়াল হিসেবে ব্রাদার্স ইউনিয়নের যারা অফিসিয়াল আছেন তাদেরকে আমরা এটাই বলতে পারি, আসলে এই যে দুর্নাম থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে। কারণ ব্রাদার্স তো কিন্তু ছোটো টিম না, ব্রাদার্স সবসময় ব্রাদার্স ঐতিহ্যবাহী দল বড় নাম। অবশ্যই বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ব্রাদার্স হচ্ছে অনেক বড় একটা নাম। জি। তো যখন এই টিম নিয়ে করবে, মানে আসবে এই জিনিসটা আসবে, তখন জিনিসটা আসলে কি ক্রীড়াঙ্গনের জন্যই একটু সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। দ্বিতীয়ত রূপগঞ্জে যে ব্যাপারটা বলেন, আপনার রূপগঞ্জের কর্ণধার যিনি আছেন জি, উনি হয়তো মিডিয়ার কাছে এসে বলেছেন যে আমি টিম করবো কিনা, বাট গতকালকে আমি তার একটা স্টেটমেন্ট পেয়েছি ডিবিসি বাংলাতে। ওইখানে কিন্তু উনি একটা জিনিস মানে বলেছেন যে বোর্ড প্রেসিডেন্ট তাকে ফোন করেছিলেন, বোর্ড প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে, তো উনি এখন তার হয়তোবা চিন্তা ভাবনাটা উনি পরিবর্তনের রাস্তায় আছেন, ঠিক আছে? উনি আগে হয়তোবা টিম করতেন না বা একটা নর্মাল টিম করতেন, এখন হয়তোবা নতুন করে উনি ভাবছেন যে আবার ভালো একটা টিম গোছানো যায় কিনা। রাইট। আমরা ক্লাব ক্রিকেট নিয়ে আরও আলোচনা করবো ভাই, তার আগে ছোট্ট একটা বিরতি নিব। ওকে। এখন মাঠে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন মাঠে। দর্শক, আমরা ক্লাব ক্রিকেট নিয়ে আলাপ করছিলাম, আমাদের সঙ্গে আছেন ক্রিকেট সংগঠক সাব্বির আহমেদ রুবেল। রুবেল ভাই, আমরা যে আলোচনা করছিলাম যে এই যে ঢাকা প্রিমিয়ার লিগের নিশ্চয়তা অনিশ্চয়তা যেটাই বলেন সেটা নিয়েই জানতে চাচ্ছিলাম। দুইটা ক্লাবের কথা আপনি বলছিলেন যে ব্রাদার্স এবং লিজেন্ডস অফ রূপগঞ্জ, কিন্তু আমরা আরও কয়েকটা ক্লাবের কথা শুনছি যারা হচ্ছে বাজেট সংকটে ভুগছেন। তারা বলছেন যে তারা বেশি টাকা খরচ করতে পারবেন না। বাস্তবতাটা আসলে কি? অ্যাকচুয়ালি আপনি ইসের পরে মানে আপনার আমাদের যে লাস্ট যে 5ই আগস্টের পরে দেখবেন যে একটু আমাদের সব দিক থেকেই দেশের আর্থিক অবস্থা বলেন, সব কিছুই বলেন, কারোই কিন্তু ওরকম না, ভালো না। এখন স্পন্সরের উপরে কিন্তু ক্লাবগুলো চলে, জি, ম্যাক্সিমাম ক্লাবেরই একটা ডোনেশন আসে। যখন ক্রীড়াঙ্গনে যখন মানে স্পন্সররা আসবে, একটা ভালো অ্যামাউন্ট ক্লাবগুলো পাবে, তখন স্বাভাবিক কারণে এক একটা ক্লাব কিন্তু বিগ বাজারের টিম করতে পারে, প্লেয়ারদের ভ্যালুও ওরকম থাকে। বাট এখন হয়তোবা সব টিমই কিন্তু স্পন্সরের সংকটে ভুগছেন। তো যার ধরুন ক্লাবগুলো কিন্তু বিগ বাজারের টিম কেউই করার মতো সাহস করতে পারছেন না। সবারই ওই ব্যবসায়িক যেগুলো বলবেন, কয়েকটা ক্লাবও আছে আমাদের এখানে যেগুলো কিনা কর্পোরেট হাউস। জি, ওনাদেরও আয় করবেন, ওনারা ওইখান থেকে ব্যয় করবেন। ওনারা আয়ের পরিমাণটা ওইখানে উনি কমে যাওয়াতেই কিন্তু স্বাভাবিক কারণে ওনারা এখন যে বড় বাজেটের টিম করবেন সেই সাহস ওনারা নিতে পারছেন না। তো আশা করি এটা আগামী সিজন থেকে, যদি দেশের পরিবর্তন যেহেতু শুরু হয়েছে, হ্যাঁ, নতুন একটা সরকার এসছে, সব কিছুর একটা পরিবর্তন হলে পরে আগামী সিজন থেকে হয়তোবা দেখবেন যে এটা ঘুরে দাঁড়িয়েছে এবং আবারও ভালো ভালো টিম, বড় বাজেটের টিম। এই টুর্নামেন্টে যেটা হচ্ছে যে এই যে আমরা সবসময় দেখি 2-3টা দল খুব ভালো টিম করে, ন্যাশনাল টিমের ম্যাক্সিমাম প্লেয়ারদেরকে তারাই নিয়ে নেয়, আর বাকি যে টিমগুলো থাকে তাদের মধ্যে তারা নিজেদের মতো করে দল গুছিয়ে নেয়, অপরিচিত অখ্যাত ক্রিকেটাররা থাকেন, হুইচ ইজ গুড যে এই সেন্সে যে অন্য ক্রিকেটাররাও খেলার সুযোগ পায়। কিন্তু একটা প্রিমিয়ার টুর্নামেন্টে, দেশের সর্বোচ্চ টুর্নামেন্টে একটা অসম লড়াই চলে কিনা সেক্ষেত্রে? না, আসলে আপনি ওইভাবে আপনি দেখলে পরে হবে না জিনিসটা। যেহেতু প্রিমিয়ার লিগে 12টা টিম খেলে, আপনি যদি 20টা করে প্লেয়ারও ধরেন তো আপনার 240টা প্লেয়ার থাকে। আপনি 240টা প্লেয়ারকে কিন্তু কখনো কিন্তু আপনি সমানভাবে মাপতে পারবেন না, পারফরমেন্সের আপস অ্যান্ড ডাউন থাকেই। এখন ওই হিসাব করে, আর সবাই বড় বড় কিছু টিম থাকে তারা তো ভালো টিম করার চেষ্টা করে। লাস্ট ইয়ারও যদি আপনি দেখেন যে গুলশান ইউথ ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, যেটা আমাদের বোর্ড প্রেসিডেন্ট ওইখানে হ্যাঁ জড়িত আছেন, তো সেই ক্লাবটাও দেখবেন যে হয়তোবা দূরদৃষ্টি থেকে মনে হচ্ছে যে ক্লাবটা কিন্তু কম বাজেটের টিম করেছে, বাট মাঠের পারফরমেন্সে দেখেন আপনি এটা কিন্তু টপ 6-এর টিম। সেই ঠিক যদি তাকাবেন আপনি
যে ধানমন্ডি স্পোর্টস ক্লাব কিন্তু বড় বাজেটের টিমই ছিল, তো ওদের মাঠের পারফরমেন্সটা কিন্তু ওরকম ছিল না। ওরা কিন্তু এটা রাজনৈতিক এটা প্রভাবও ছিল মনে হয়। না, এটা আমি জোর গলায় বলতে পারি। আসলে ওই সময়টায় আমি যেহেতু প্রিমিয়ারের কোঅর্ডিনেটর ছিলাম, সেই সময়টায় মাঠে যে গড়িয়েছে যে রাজনৈতিক প্রভাব যদি আপনি বলেন যে ওটা মাঠে তো আসলে প্লেয়াররা পারফর্ম করবে। ওইখানে আগের মতো কিন্তু কোনো সিচুয়েশনই ছিল না যে মাঠে বাজে আম্পায়ারিং হচ্ছে। গতবার আপনি হয়তো বা একটা ম্যাচের ব্যাপারে একটু ছিল যে ওইটা তো আম্পায়ারিংয়ের ওইভাবে নিয়ে না, যে হয়তো বা ভুল বোঝাবুঝি সৃষ্টি থেকে একটা হয়েছিল, যেটা তৌহিদ হৃদয়ের ব্যাপারটা এসেছিল। ওই একটা ম্যাচের ঘটনা ছাড়া আপনি পুরো প্রিমিয়ার ডিভিশনের কোনো ম্যাচের আপনি আম্পায়ারিং নিয়ে কোনো প্রশ্নবিদ্ধ কোনো কিছু আপনি দেখাতে পারবেন না। ওই ধরনের কোনো কিছুই আসে নাই। তো এখন প্রভাবটা কোথায় আসবে প্লেয়ারদের উপরে? প্লেয়াররা আগে যে জিনিসটা আছে যে মনে করতো যে আমি মাঠে যাচ্ছি, হয়তো বা আমার পায়ে লাগলে আউট দিয়ে দিবে, বা আমাকে অন্যভাবে সে। এটা কি প্রিমিয়ার ডিভিশনে এটা এই যে আমরা একটা কথা সবসময় শুনে থাকি, এটা কি আসলে কতটুকু সত্য? আসলে মাঝের পরিস্থিতিটা আপনাদের সবারই জানা, এটা সবারই জানা। এটা নিয়ে অনেক ঘটনা ঘটেছে একটা সময়। আসলে এই যে মাঠের যে ঘটনাগুলোর এক ভুক্তভোগীদের একজন আমি নিজেও। আচ্ছা। যেটা 2014 সালে কিন্তু এই প্রতিবাদ করতে যে আমাকে কিন্তু দেশ ছাড়তে হয়েছে। আচ্ছা। প্রেসিডেন্ট অফ রূপগঞ্জের কর্ণধার লুৎফুর রহমান বাদলকেও দেশ ছাড়তে হয়েছে। তো উনি জানেন যে তখন যে উনি দেশ ছেড়েছেন 5ই আগস্টের পরে উনি দেশে এসেছেন। হয়তোবা আমরা কোনোভাবে আমাদের এগেনস্টে মামলাও হয়েছিল আপনার এই প্রতিবাদের কারণেই। আমাদের প্রতিবাদের ভাষাটা ছিল এরকম, ক্রিকেট মাঠে আমরা প্রতিবাদ করেছি, এটাতে অন্যভাবে নেওয়া হয়েছে। আসলে এই জিনিসটা আমাদের ক্রীড়াঙ্গনে কাম্য না। বর্তমান সরকার যেটা রাজনৈতিক প্রভাবমুক্ত একটা ক্রিকেট বোর্ড চাচ্ছে, ঠিক আছে, বা ক্রীড়াঙ্গন চাচ্ছে, আশা করি এই ধরনের কোনো কিছু হবে না। আগে আমরা কিন্তু এই প্রভাবটা আমরা কিন্তু ক্রিকেট বোর্ডেও দেখেছি বা ফুটবল ফেডারেশনে দেখেছি, এখন আমরা এগুলো দেখতে চাই। খেলার মাঠে প্রভাবটা কেমন ছিল আমি একটু জানতে চাই। সেম জিনিসই আমি বললাম যে খেলার মাঠের প্রভাবটা হচ্ছে আম্পায়ারদের দ্বারা তৈরি হতো। অনেক টিম অনেক আম্পায়ার সম্বন্ধে লিখিত অভিযোগও দিয়েছে। কিছু কমন আম্পায়ার ওই সময় ছিলেন যাদের ব্যাপারে বলা হতো বারবার যে আম্পায়ারগুলো যেন মাঠে প্রিমিয়ার খেলার উপযুক্ত না, তারা যে মাঠে পরিচালনা করবে সেটার উপযুক্ত না, বাট তাদেরকে তারপরেও আমরা মাঠে দেখেছি। তো এই জিনিসগুলো আসলে ওই সময় আমার মাঠের যখন ক্রিকেট বোর্ডে এখন আম্পায়ার্সের ডিপার্টমেন্টটা হয়তো বা আমার দায়িত্বে আছে বা সিসিডিএম আমার দায়িত্বে আছে, আমি চেষ্টা করতে পারি যে আমি এটাকে বন্ধ করার, আমার চেষ্টা থাকবে। যদি আমার যদি চেষ্টাই না থাকে, আমার যদি ইচ্ছাই থাকে যে আমি এইভাবে মাঠ চালাবো, সেটা তো আপনি ভালো করতে পারবেন না। কিন্তু আপনি লাস্ট 2-3 বছর আপনি হয়তো বা আমরা মাঠে ভালো আম্পায়ারিং পাচ্ছি। যদি স্পেশালি আমি গত বছরের কথাই বলবো, যদি মাঠে যদি রাজনৈতিক প্রভাবটা থাকতো, আবাহনীর চ্যাম্পিয়ন হওয়া কিন্তু একটু কষ্টসাধ্য থাকতো। সবাই কিন্তু সেই দৃষ্টিকোণ থেকেই দেখে, যেভাবে পটের পরিতে আবাহনী ক্লাবে হামলা হয়েছে, অনেক কিছুই হয়েছে, তাই না? বাট মাঠের ক্রিকেটে দেখবেন যে আবাহনীর এগেনস্টে কোনো অন্যায় হয়েছে কিনা। একটা অন্যায় কিন্তু আবাহনী বলতে পারবে না। যদি অন্যায় ওই ধরনের পূর্বের যে সুবিধাটা তারা পেয়েছিল আগের আমলে আর কি, তাহলে ওরা চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার থাকতো না, আগে ওরা ওইখান থেকে সরে যেতে পারে। রাইট। আরেকটা প্রশ্ন করবো রুবেল ভাই, সেটা হচ্ছে যে এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রেলিগেশন থাকবে না। তো প্রিমিয়ার টুর্নামেন্টে যদি রেলিগেশন না থাকে, সেটা কি টুর্নামেন্টের আকর্ষণ কিছুটা কমাবে কিনা? এই ধরনের কোনো নির্দেশনা কি ক্রিকেট বোর্ড দিয়েছে? আমরা শুনতে পাচ্ছি আর কি, আপনারা শুনতে পাচ্ছেন, বাট ক্রিকেট বোর্ড থেকে এই ধরনের কোনো তথ্য কিন্তু আসে নাই। এবং প্রিমিয়ার লিগের পরবর্তীতে যে ক্লাবগুলো যে প্রেস ব্রিফিং করেছে, ক্লাবগুলোর মাধ্যমে, বোর্ড তো করে নাই, ক্লাবগুলোর মাধ্যমেই প্রেস করেছে, ওইখানে কিন্তু কোনো ক্লাব কিন্তু এই ধরনের কোনো কথা বলেন নাই যে রেলিগেশন হবে না। আচ্ছা। সো আপনি আশা করছেন যে রেলিগেশন সিস্টেমটা থাকবে? এটা ক্রিকেট বোর্ড এখনও কোনো এই ধরনের কোনো সিদ্ধান্ত দেয় না। ক্রিকেট বোর্ড হয়তো বা ফার্স্ট ডিভিশন এবং সেকেন্ড ডিভিশনের একটা সিদ্ধান্ত এসেছে, বিকজ ওই লিগগুলো পুরোপুরি মাঠে সবগুলো টিম পার্টিসিপেট করেন নাই। প্রায় 40% টিম মাঠে ছিল না। 44টা টিমের মধ্যে 20টা টিমই তখন মাঠে ছিল না, প্রতিবাদের ভাষা নিয়ে, যেহেতু ওগুলো অসম্পূর্ণ লিগ মনে করতেছে ক্রিকেট বোর্ড। তো সেই হিসাবে এবং 44টা টিমের 44টা টিমই কিন্তু বলেছে যে ঠিক আছে, রেলিগেটরটা বন্ধ। এই ধরনের তারা সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তটা এসছে। এরকম না যে ক্রিকেট বোর্ড কারো উপরে চাপিয়ে দিয়েছে। বোর্ড প্রেসিডেন্ট একটা স্পিচ দিয়েছে, এই ধরনের ঘটনা ঘটেছে, এখন আপনারা কি বলেন। বাট
44টা টিম একত্রিত হয়ে তারা বলেছে যে আমরা চাই না যে এই ধরনের আর কোনো ঘটনা ঘটুক এবং ওই টিমগুলো এইভাবে সাফার করুক, যেহেতু তারা মাঠে নামে না, রেলিগেটেডটা বন্ধ হোক। প্রিমিয়ার ডিভিশনে এবং থার্ড ডিভিশনে যেহেতু সব টিম পার্টিসিপেট করবে, সেই ক্ষেত্রে এখন পরবর্তীতে কী হবে এটা বোর্ড সিদ্ধান্ত নেবে। বোর্ডের সিদ্ধান্তটা তো আমি বলতে পারবো না। রাইট, প্রিমিয়ার লিগ নিয়ে লাস্ট প্রশ্নটা আপনাকে করতে চাই। যে টাইম ফ্রেমটা দেওয়া হয়েছে, আগেও একটু টাচ করেছিলাম, সেটা হচ্ছে যে মানে আমরা সব সময় দেখে আসি যে ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে একটা তোড়জোড় থাকে, দল গোছানো থেকে শুরু করে বা ক্রিকেটারদের প্রস্তুতির ব্যাপার আছে। মাঝখানে এই যে ক্রিকেটারগুলো তারা অনেকদিন ক্রিকেটের বাইরেও ছিলেন অনেকে, তো এই যে প্রস্তুতির একটা ঘাটতি কিন্তু থেকে যাবে বলে মনে হচ্ছে। মাঠের ক্রিকেটে তার প্রভাবটা আসলে পড়বে কিনা আমার মনে হচ্ছে না এটা, কারণ আপনি দেখবেন যদি আপনার 18-19 দল বদল হয়, তো সেখান থেকে আপনাকে খেলাটা মাঠে করাবে প্রায় আপনার তার 15 দিন পরে, 15 দিন পরে, ঠিক আছে। আর এমনি লাস্ট বছরগুলোতে আপনি দেখবেন যে ম্যাক্সিমাম টিমই যখন টেন্ট করে খেলা শুরুর আগে দল বদলের পরে, হয়তো বা 1 সপ্তাহ 10 দিন আগে তারা প্লেয়ারদেরকে কল করে 10 দিনের একটা প্র্যাকটিস শিডিউল। এর মধ্যে তো অনেক প্রস্তুতির ব্যাপার আছে, জার্সি থেকে শুরু করে অনেক রকম প্রস্তুতির ব্যাপার আছে। না, এটা হয়ে যায় আসলে। প্রস্তুতির ব্যাপার আছে যেটা বলেছেন, যে জার্সি বলেন বা আপনার আনুষঙ্গিক অন্য কিছু বলেন, এটা টিমগুলো যখন এই যে যেই দিন থেকে আপনার হয়তো বা শিডিউল ফাইনাল হয়েছে যে খেলা হবে, দেখবেন সেই দিন থেকেই ক্লাবগুলো কিন্তু শুরু করে দিয়েছে। অলমোস্ট তারা কিন্তু আপনার 26 দিন সময় পেয়ে গেছে। 9 তারিখে যেহেতু মিটিংটা করেছে, 9 থেকে আপনার 4 অলমোস্ট 26 ডেজ কিন্তু তারা হাতে পেয়েছে। এবং ওই দিন থেকেই দেখেন আপনি আপনার অনেকের সাথে যারা ড্রেস করে তারা ডিজাইন করা শুরু করে দিয়েছে। কারণ প্রতিটা টিম তো তাদের একটা ডিজাইন এটা পূর্বতে থাকে, এটা এরকম না যে প্লেয়ার আমি পাবো কি পাবো না, বাট তাদের জার্সি ডিজাইন, তাদের টেন্ট কী করবে, তাদের বয় বেহারা কী হবে বা ফিজিও কী থাকবে, এগুলো পূর্ব থেকেই তারা রেডি করে রাখে। জাস্ট প্লেয়ারের একটু অদল বদল ম্যাক্সিমাম সময় হয়। রাইট, রুবেল ভাই, আমরা আপনার সঙ্গে আরও আলোচনা করবো এসব বিষয় নিয়ে। তার আগে আরেকটা বিরতির সময় হয়ে গেছে, এখন মাঠে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরও একবার, দেখছেন এখন মাঠে। দেশের ক্রিকেট নিয়ে আলোচনা করছি, আমাদের সঙ্গে আছেন ক্রিকেট সংগঠক সাব্বির আহমেদ রুবেল। রুবেল ভাই, আমরা ক্লাব ক্রিকেট নিয়ে আলোচনা করছিলাম, একটু দেশের ক্রিকেটের দিকে তাকাতে চাই। কদিন আগে ইলেকশন হয়েছিল, কদিন আগে বলতে 6-7 মাস 8 মাস সম্ভবত হয়েছিল, 6 মাস আগে। সেই ইলেকশনে আপনারাও অংশগ্রহণ করার কথা ছিল, আপনারাও প্রস্তুতি নিচ্ছিলেন, শেষ মুহূর্তে আপনারা সরে এলেন। তারপরে একটা ইলেকশন হলো, সেই ইলেকশন নিয়ে নানা রকম কথা, নানা রকম অভিযোগ, তারপর সেই কমিটি ভেঙেও দেওয়া হলো। আমরা একটু আপনার এক্সপেরিয়েন্সটা শুনতে চাই, ওই সময় আসলে কি ঘটেছিল, আপনারা কেন নিজেদেরকে সরিয়ে নিয়েছিলেন শেষ মুহূর্তে? অ্যাকচুয়ালি আমরা যখন মনে করেন যে ইলেকশনের ব্যাপারে যখন আমরা মাঠে নামলাম, তখন দেখলাম যে প্রথম থেকেই একটু মানে অসামঞ্জস্য কাজ চলছিল। ওই সময় আপনি খেয়াল করবেন যে সেপ্টেম্বর মাসের 4 তারিখে কাউন্সিলরশিপের জন্য চিঠি তারা সার্কুলেট করেছে। জি। তো সেইখান থেকে 4 তারিখ থেকে ওনারা 17 তারিখে দিয়েছিলেন যে কাউন্সিলরশিপ জমা দেওয়ার লাস্ট ডেট। জি। তো সবারই তো একটা থাকে যে তাড়াহুড়া থাকে, বা আমি যখন প্রপার ডিক্লারেশন যেটা চলে আসে সেই ডিক্লারেশন হিসেবেই তাকে দিতে হবে। তো 17 তারিখের শেষ ডেট 16 তারিখে ডিক্লেয়ার করলেন যে 2 দিন এক্সটেন্ড করলাম আমরা। কেন করলেন, কারণটা কি? যৌক্তিক তো কারণ থাকতে হবে। তারা বলল যে ডিস্ট্রিক্টের যে কাউন্সিলরশিপগুলো আসতেছে সেগুলো একটু সময় লেগে যাবে। তো 19 তারিখ করলেন, ঠিক আছে, 19 তারিখ করলেন। ক্লাবের অনেক কাউন্সিলররা ঠিক আছে 2 দিন যখন এক্সটেন্ড করছে আমরা 2 দিন পরে জমা দিই, তখন ক্লাবের কাউন্সিলর প্রিপারেশন হলো 2 দিন পরে জমা দেওয়ার। এর পরবর্তীতে 19 তারিখ জমা দেওয়ার ডেট, তো 17 তারিখ রাতে অথবা 18 তারিখে নতুন একটা চিঠি ইস্যু হয়েছে। জি। যে ডিস্ট্রিক্ট এবং ডিভিশনের যে অ্যাডহক কমিটির বাইরে কোনো ধরনের কেউ কাউন্সিলর হতে পারবে না। তো এই যে চিঠিটা যে জমা পড়লো, তার আগে তো প্রায় অলমোস্ট 60টা কাউন্সিলরশিপ ওই ডিস্ট্রিক্ট ডিভিশন থেকে ক্রিকেট বোর্ডে জমা পড়ে গেছে। আপনারা এই যে চিঠিটা আপনারা আগে কেন প্রেরণ করলেন না? 4 তারিখে যখন আপনি কাউন্সিলরের চিঠি প্রেরণ করবেন তখনই তো আপনি নির্দেশনা দিয়ে দিবেন যে আপনার এটা করতে পারবেন না, আপনার অ্যাডহক কমিটি থেকে দিতে হবে কাউন্সিলর। তা আপনি তখন দিলেন না, যখন আপনি 60টা ডিস্ট্রিক্টের জমা পড়ে গেল, তখন আপনার
মাথায় আসলো যে না, এটা অ্যাডহক কমিটির বাইরে দেওয়া যাবে না, অ্যাডহক কমিটির লোকই দিতে হবে। আপনারা ওই সময়টায় যে কীভাবে অ্যাডহক কমিটিগুলো গঠন হয়েছে এবং কারা কারা গঠন করেছে, ওইটাতে কারা কারা ছিল, এটা সবাই জানি আমরা। আচ্ছা, অ্যাডহক কমিটির বাইরে যদি যে কাউন্সিলরদের শুরুতেই কাউন্সিলরদের নাম পাঠানো হয়েছিল জেলা ক্রীড়া সংস্থা থেকে, সেগুলোই যদি থাকতো সেক্ষেত্রে আসলে কি ধরনের সমস্যা হতে পারতো বুলবুল ভাইদের জন্য? মানে তারা কি আশঙ্কা করছিলেন যে তারা ভোট পাবেন না তাদের? হ্যাঁ, কারণ ওই সময়টায় দেখা গেছে যে মানে জেলা প্রশাসকের কাছে কিন্তু আপনার সাইনিং অথরিটি থাকে, তো ওইখানে অ্যাডহক কমিটির বাইরেও তো অনেক সংগঠক আছে, সেটা কি প্রভাবিত তাদের। আমি এখানে বলি যে ওনাদের একটা অভিযোগ ছিল যে নেতার ছেলেরা আসতেছে বা পলিটিক্যালি আসতেছে, ঠিক আছে? তো যারা এই কথাগুলো বলতেছে ওনারা কি একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে যে আসলেও উনি ওইখানকার লোকাল স্পোর্টসের সাথে কোনোভাবে জড়িত কিনা? আমি তো ভাই আদার ডিস্ট্রিক্টের স্পোর্টসের সাথে জড়িত না, আমি ঢাকার ক্রিকেটের সাথে জড়িত, তাই না? এখন আমি যে ঢাকার ক্রিকেটের সাথে জড়িত, আমি যদি পঞ্চগড়ে যে যদি বলি উনি ওই লোকটা, ওনারা কি জানবে যে আমি ঢাকার ক্রিকেটের সাথে জড়িত কিনা? আমরা ফলাওভাবে বলে দিলাম যে বিএনপির লোকজন এসছে বা অমুক পার্টির লোকজন এসছে। আগে আমরা টোটাল ব্যাকগ্রাউন্ডটা যাচাই করি, কারা কারা ছিল, কারা কারা হ্যাঁ একদম পলিটিক্যালি আসছে। পলিটিক্যালি দু একটা আসতেই পারে। আর যেহেতু ডিসির সাইনিং অথরিটি, উনি না বুঝে তো সই করবেন না, উনি তো সই করে দিয়েছেন 60 জনকে। এর পরবর্তীতে উনি যখন মানে বুলবুল সাহেব যখন দেখলেন যে ওইখানে মেজরিটি ভোটটা তার বিপক্ষে যাওয়ার সম্ভাবনা আছে, তখন তিনি আবার চিঠি পাঠালেন চিঠি ইস্যু হওয়া শুরু। রাইট। কিন্তু ওই যে আগে যে 60 জনের আপনি কথা বলছেন, এই প্রশ্নটা সম্ভবত কেউ করেনি, আমি একটু প্রশ্নটা করতে চাই যে 60 জনের আসলে যে ডিসি স্বাক্ষরিত 60 জনের যে কাউন্সিলরদের তালিকা পাঠানো হয়েছিল, সেখানে আসলেই রাজনীতির প্রভাব ছিল না, এইটার কোনো গ্যারান্টি কি আপনারা দিতে পারবেন? এটার গ্যারান্টি আসলে কেউ দিতে পারবেন না। জি, আমি সেটাই বলছি। এটা কিছু কিছু ক্ষেত্রে আপনার থেকেই যায়। এটা শুধু আমাদের এই সাবকন্টিনেন্টে আপনি সব জায়গায় পাবেন। এটা আপনি ইন্ডিয়া বলেন, এটা পাকিস্তান বলেন, বা আপনি আদার্স জায়গায় বলবেন, দুই একজন এদিক ওদিক হতে পারে, হবে না যে আমি যে একদমই যে সব পরিষ্কার সেটা আমরা বলতে পারবো না, হতেই পারে। ওকে, এরপর আপনারা সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন কোন মুহূর্তে বা কেন? প্রথমত 22 তারিখ ওনারা এক্সটেন্ড করার পরে 22 তারিখে ওনারা জমা দেওয়ার লাস্ট ডেট দিলেন, ঠিক আছে? তো লাস্ট ডেট দেওয়ার সময় আমি যখন একজন কাউন্সিলর হিসেবে জমা দিচ্ছি, তা আমাকে একটা সময় বেঁধে দেওয়া হয়েছে, সন্ধ্যা 22 তারিখ সন্ধ্যা 6টা শেষ সময়, এরপরে আমি জমা দিতে পারবো না। সেটা কারণ যাই হোক, জি, বাট আমার টাইম তো 6টার সময় দিতে হবে জমা, জি, ঠিক আছে? তো ওইখানে ওনারা 6টার পরেও জমা নিলেন। 22 টাইমটা ছিল 6টার সময় জমা হবে, 6:30 7টার মধ্যে ওনারা খসড়া ভোটার তালিকা ডিক্লেয়ার করে দেবেন। জি। রাত্রে 11টা 11:30 পর্যন্ত ওনাদের বোর্ড মিটিং হলো। আমরা চেষ্টা করলাম জানার যে দিচ্ছে না কেন, কারণ খসড়া ভোট ইয়েতে আপনার ভোটারের যদি কোনো ধরনের ভুলভ্রান্তি থাকে, এটা তো আমাদেরকে এটা নিয়ে কাজ করতে হবে। যেহেতু আমি প্রার্থী তখন হয়েছে, কারণ আমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে যে ভোটার কারা আছে, কোথায় আমি যেতে পারবো, যে কোনো ভোটার বাদ পড়ে গেল কি না। ওনারা কিন্তু 22 তারিখ রাতে দেননি, ওনারা 23 তারিখ সন্ধ্যা 6টা 7টার দিকে ওনারা একটা খসড়া ভোটার ডিক্লেয়ার করলেন। খসড়া ভোটারে আমরা দেখতে পেয়েছি 1 নাম্বার ক্যাটাগরি থেকে 6টা ডিস্ট্রিক্ট জমাই দেন নাই, কোনো নামই নাই। রাজশাহী থেকে 4টা, নরসিংদী 1টা, সিলেট 1টা, 6টা জেলা, ওইখানে কোনো আপনার কাউন্সিলরশিপের নাম নাই। তারা তারা জমাই দেন নাই। আচ্ছা। আর 15টা বা 16টা ক্লাবের একটু প্রবলেম ছিল, যেগুলোকে তারা আলাদা করে দিল যে আপনাদের প্রপার কাগজ নিয়ে, ওনাদের এটা দিল না, প্রপার কাগজ নিয়ে আপনারা কালকে ইসির সামনে আপনারা হাজির হবেন, ইসি ওইটাকে সর্ট আউট করবে। জি, ওকে। একটাতে দেখলাম লেখা আছে রিসিভ অ্যাট 8:30। রিসিভ অ্যাট 8:30, এটা কতটুকু যৌক্তিক? আপনার টাইম 6টা আছে, আপনি 8:30 জমা দিলেন। আপনি পরীক্ষার হলে যদি আপনি আধা ঘন্টা বা 15 মিনিট পরে যাবেন, আপনাকে ঢুকতে দিবে না।
ওই সময়টুকু দেয় না, ওটা তার লাইফ রিস্ক থাকে। ঠিক আছে, একটা মানুষ হয়তো বা এক্সামে গেল, সে তার তো ওটা লাইফের একটা স্টেজ পার করবে। যেমন কিছুদিন আগেও আমরা দেখেছি কিন্তু যে একটা মেয়ে, তার মা হসপিটালাইজ হয়েছে বা কিছু, সে পরীক্ষা হলে ওটা দেরি করে গিয়েছে দেখে তাকে ঢুকতে দেওয়া হয় নাই। এটা সারা বাংলাদেশে তোলপাড় ছিল। ওই মেয়েটার পুরো লাইফের একটা ক্যারিয়ারের ব্যাপার ছিল, ওইখানে আপনি স্যাক্রিফাইস করেন না, আপনি এইখানে এসে কীভাবে স্যাক্রিফাইস করেন? ওটা আপনারা করলেন। 23 তারিখে জমা নিয়ে 24 তারিখে আপনারা রিভিউ করে, রিভিউর পরে যখন ইলেকশন কমিশন নতুন করে ফাইনাল ভোটার তালিকা দিলেন, ওইখানে আবার আমরা নতুন করে আরেকটা অবাক জিনিস দেখলাম। যেই 6 জনের কাউন্সিলরশিপ জমা হয় নাই ডিস্ট্রিক্ট থেকে, সেখানে 5 জন জমা দিয়ে দিছে। এটা কখন জমা দিল, কীভাবে জমা দিল? তার মানে কি, আপনি 22 তারিখে তার জমা হয় নাই, 23 তারিখে যখন আপনি ডিক্লেয়ার করছেন তখনও আপনি পান নাই। ইট মিনস অলমোস্ট 48 ঘন্টা পার হয়ে গেছে, আপনার জমা হয় নাই। তা আপনি ওইভাবে ওইটা কীভাবে জমা নিলেন? এটা তো অবৈধ প্রক্রিয়া হয়ে গেল না? জি, এটা আপনি আপনার সুবিধার জন্য জমা নিয়েছেন। ওইখানেও একটা ডিস্ট্রিক্ট আবার জমা দেন নাই, সেটা হচ্ছে সিলেট। এইটা তৎকালীন যিনি ক্রিয়া উপদেষ্টা ছিলেন, উনি ওনার মতো করে হয়তো বা এটা করার চেষ্টা করেছেন, বা বোর্ড প্রেসিডেন্ট যিনি ছিলেন, উনি তার প্রেসক্রাইব জিনিসটা উনি অ্যাপ্লাই করে গেছেন। আমরা এটা দেখার পরে আমাদের কিন্তু আমরা তখনও আমরা স্টিল ছিলাম যে আমরা দেখি কিছু করা যায় কিনা। আমরা ইলেকশনের ফর্ম কিনেছি, ইলেকশনের ফর্মও জমা দিয়েছি। হঠাৎ করে যিনি, যার কাউন্সিলরশিপ সাবমিশনটাই ছিল ইলিগেল, আমার কাছে ইলিগেল, যেহেতু 8:30টায় জমা, জি, উনি ইলিগেলভাবে জমা দিয়ে উনি আরও 15টা টিমকে ইলিগেল বানানোর জন্য আদালতে যে রিট করলেন। আচ্ছা, রিটে ওই 15 টিমকে স্থগিতাদেশ দেওয়া হলো। ভাই আমি একটা ক্যান্ডিডেট, যখন আমি একটা ক্যান্ডিডেট হব তখন আমার ওই 15 টিম, আমি তো আশা করতে পারি 15 টিম থেকে আমি ভোট পাবো। জি, ওনারা দেখ না দেখ এটা পরের সাবজেক্ট। তা আমার ওইখানে আমি চিন্তা করতে পারবো না যে আমার 15টা ভোট কমে গেল, তা আমি ওইখানে কীভাবে আমি ওইখানে থাকবো? রাইট, এই জিনিসগুলোর কারণে আমরা ওইখান থেকে মানে সরে এসেছেন। রাইট, এই অভিযোগগুলোর কথা আমরা বারবারই শুনেছি এবং শেষ পর্যন্ত সেই কমিটিকে সরেও যেতে হয়েছে। আমরা এইসব নিয়ে আরও আলোচনা করবো রুবেল ভাই, তার আগে আরেকটা বিরতির সময় হয়ে গেছে। এখন মাঠে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরও একবার, দেখছেন এখন মাঠে। দর্শক, কথা বলছি দেশের ক্রিকেট নিয়ে। আমাদের সঙ্গে আছেন ক্রিকেট সংগঠক সাব্বির আহমেদ রুবেল ভাই। আমরা বলছিলাম যে আপনাদের দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর সেটার ফসল হিসেবে আপনারা অ্যাডহক কমিটি পেয়েছেন। সেই অ্যাডহক কমিটিটা কেমন হয়েছে? একজন একেবারেই ক্রিকেট সংগঠক হিসেবে আপনি আপনার অবজারভেশন বলবেন। সেই কমিটিটা নিয়ে নানা রকম কথা আছে, পলিটিক্যাল, আপনি বলছেন যে আপনারা বলছেন, অনেকেই বলছে যে রাজনীতির মুক্ত ক্রীড়াঙ্গন চান তারা, সেটি কি আসলে হলো কি না এই অ্যাডহক কমিটির মাধ্যমে? আসলে আপনি একটা যখন প্রতিষ্ঠান যখন চালাতে যাবেন তখন আপনি এক ক্যাটাগরি সব পাবেন না। কেন পাবেন না? যে আপনার ক্রিকেট বোর্ডের তো বিভিন্ন স্তর আছে, ঠিক আছে? এখন অনেকেই অনেক কথা বলতেছে যে রাজনৈতিক ব্যক্তিত্ব। আসলে আমি বলে ফেললাম আর হয়ে গেল। আমি একটু আগে একটা কথাই বলেছিলাম যে ডিস্ট্রিক্টের যখন আপনারা বললেন কাউন্সিলরদের ব্যাপারে অনেকে না জেনে বলে, রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের কি অন্য কোনো পরিচয় নাই? তারা ক্রীড়াঙ্গনের সাথে জড়িত না, এটা কীভাবে বললো? হতে পারে। যাদের নাম আসতেছে তাদের ব্যাকগ্রাউন্ডগুলো একটু যাচাই করেন। আগের বোর্ডে কিন্তু একজন অনেক বড় বড় কথা বলেছেন, বোর্ড মেম্বার হয়ে ডিস্ট্রিক্ট কোটায় উনি এসে অনেক কথা বলেছেন। উনি ওয়ার্ল্ড কাপ খেলতে যান নাই, বাজে বাজে মন্তব্য উনি করেছেন বোর্ড মেম্বার হিসেবে। ওনার একটা ক্রিকেট ব্যাকগ্রাউন্ড ছিল, উনি কতটুকু ক্রিকেট খেলেছিলেন। উনি অ্যাজ এ সিঙ্গার হিসেবে উনি সারা দেশে পরিচিত, ক্রিকেটার হিসেবে কি উনি পরিচিত? বোর্ড মেম্বার হওয়ার আগে কয়জন ওনাকে ক্রিকেটার হিসেবে চিনত বা সংগঠক হিসেবে? তো সেম এই জায়গাতেও আমি বলবো, যারা বারবার বলা হচ্ছে তারা কিন্তু লোকাল ক্রিকেট খেলা এবং ঢাকার ক্রিকেটেরও, যারা ঢাকা থেকে একজন আছে উনি ঢাকার ক্রিকেট সংগঠক, উনি একটা ক্লাবের প্রেসিডেন্ট, উনি পূর্ব ফুটবলেরও ওনার একটা ক্লাব আছে।
তাহলে আপনি আমাকে যদি ফুটবল ক্লাবটা তো উনি আজকের না, ওনার অনেক আগের, তাহলে আপনি সংগঠক হিসাবে তাকে আপনি কীভাবে মূল্যায়িত করবেন না আমাকে বলুন। বারবার এই যে ইসরাফিল খসরু সাহেব, উনি তো চট্টগ্রামে লোকাল লিগ খেলতেন, জি, তো ওনার সাথে তো ক্রিকেটের সম্পর্ক আছে, তো আপনি কীভাবে তাকে আপনি বলবেন যে উনি কেন আপনারা রাজনৈতিক পরিচয়টাকে সামনে আনতেছেন? এখন আমার বাবা, সেটাই বড় পরিচয় ছিল না, সে কারণে হতে পারে। আমার বাবা যদি মনে করেন যে বড় কোনো জায়গায় থাকে, তাহলে আমার ব্যক্তিগত কি কোনো সত্তা নাই? আমার ব্যক্তিগত কি কোনো যোগ্যতা নাই? আমি সেই যোগ্যতা কি আমার আসতে পারি না? আপনার ইন্টারেস্ট থাকতেই পারে, আপনি যেটা বলেছেন, হ্যাঁ, যে রাজনীতি করলেই একজন যে শুধু রাজনীতি করবেন সেটা তো অবশ্যই না। কিছু কিছু লোক এটাকে সামনে এনে হাইলাইটস করে এটাকে মানে আপনার মজা পায়, সোজা কথা। আচ্ছা, অ্যাডহক কমিটির সামনে অ্যাডহক কমিটিকে 3 মাস সময় বেঁধে দেওয়া হয়েছে, তাদেরকে মূল দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচন অনুষ্ঠান মানে আয়োজন করা। সেই অ্যাডহক কমিটির কাছে নির্বাচন সংক্রান্ত আপনার প্রত্যাশাটা কি? আসলে তারা কেমন নির্বাচন করলে আপনারা সন্তুষ্ট হবেন সংগঠকরা? আশা করি আমরা পূর্বের অভিজ্ঞতায় ফিরতে চাই না। পূর্বের অভিজ্ঞতাটা আমরা ওই অভিজ্ঞতাটা আর ফিরতে চাই না, যেটা কয়েকদিন আগে আমরা দেখলাম, যেই ইলেকশনটা নিয়ে আমরা আন্দোলন করেছি, প্রতিবাদ করেছি, সেই ধরনের কোনো ইলেকশন আমরা ওরকম আর দেখতে চাই না। আশা করি এই অ্যাডহক কমিটি একটা স্বচ্ছ ইলেকশন দিবে, ওইখান থেকে একটা সুন্দর ক্রিকেট বোর্ড আমরা দেখতে পাবো। বাংলাদেশের ক্রিকেটটা ওই বোর্ডের আন্ডারে আরও অনেক উন্নতি করবে, এইটাই আমার প্রত্যাশা। আপনি নিজে ইলেকশন করবেন কিনা সামনে সেটা সময়ের ব্যাপার, সময় বলবে। আচ্ছা, আমরা প্রত্যাশা করব সংগঠকরাই ক্রিকেটে আসবেন, যারা ক্রিকেট নিয়ে সত্যিকার অর্থে কাজ করতে চান, ক্রিকেটের উন্নয়ন চান, তারাই আসবেন। এবং আপনি যেটা বলছেন, আমরা সহ আমার মনে হয় সমর্থকরা সবাই চায় একটা ফেয়ার ইলেকশন, এবং সেই ইলেকশনের মাধ্যমে সত্যিকার অর্থেই যারা ক্রিকেটের উন্নয়ন করতে চান তারাই আসবেন, এটা সবারই প্রত্যাশা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন।